কবিরাজ আজকে তো কম মানুষ আমরা গত ক্লাসে হচ্ছে ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার আঁকা শিখছি। আজকে আমরা আরো তিনটা প্র্যাকটিস করব। আজকে আমরা অ্যানিলিনের রেজোনেটিং স্ট্রাকচারগুলো আমরা আঁকা শিখব। আচ্ছা, অ্যানিলিন কি? যেমন বেনজিন বলয়ের একটি হাইড্রোজেন পরমাণু যদি একটি NH2 মডেল দিয়ে প্রতিস্থাপিত হয় তাহলে ওটার নাম কি? অ্যানিলিন। যেখানে তোমার বেনজিনের ভিতরে তিনটা দ্বিবন্ধন আছে, একান্তরিক দ্বিবন্ধন, আর নাইট্রোজেন পরমাণুতে কি আছে? একটা মুক্ত জোড় বা লোন পেয়ার ইলেকট্রন আছে। আচ্ছা, তো আমরা স্ট্রাকচারগুলো কি হবে একটা, তোমাদের নিয়ম কি ছিল? দেখো এখানে সমাস নেই, আমরা কি করব? এই চুপ থাকো প্লিজ। এই নাইট্রোজেনের লোন পেয়ার আমরা এখানে প্রবেশ করাবো, ঠিক আছে? এই নাইট্রোজেনের লোন পেয়ার আমরা কি করব? এই নাইট্রোজেন আর এখানে যে কার্বন পরমাণুটা আছে তার মাঝখানে আমরা প্রবেশ করাবো, আর এই পাই বন্ধনের দুইটা ইলেকট্রনকে আমরা কি আগের দিনের মতোই এই কার্বনের মাথায় তুলে দিব, ঠিক আছে? একদম একই রকম। তাহলে এইটা করলে কি হতে পারে দেখো, আমরা এই পাই বন্ধনে কিন্তু হাত দেই নাই, আমরা এই পাই বন্ধনে হাত দেই নাই, আমরা এই পাই বন্ধনে হাত দেই নাই। তাহলে দুইটা পাই বন্ধন ঠিক থাকবে, ঠিক আছে? তাহলে এই পাই বন্ধনটা ঠিক থাকবে, এই পাই বন্ধনটা ঠিক থাকবে। আচ্ছা, ওকে। এরপরে কি দেখো, আমাদের
নিয়ম কি ছিল, যার মাথায় ইলেকট্রন তুলবো, যার মাথায় ইলেকট্রন তুলবো তার মাথায় কি মাইনাস আসবে, তাহলে এখানে একটা মাইনাস আসবে। ওকে ঠিক আছে, মাইনাস আসবে। আর এখানে দেখো এই দুইটা ইলেকট্রন যদি এখানে ঢুকে তাহলে কি দুইটা ইলেকট্রন মিলে কি নতুন একটা বন্ধন তৈরি হবে না, দুইটা ইলেকট্রন মিলে নতুন একটা বন্ধন তৈরি হবে। তাহলে একটা বন্ধন আগে থেকে আছে, দেখো একটা বন্ধন আগে থেকে আছে, একটা বন্ধন আগে থেকে আছে, নতুন করে একটা বন্ধন তৈরি হবে, নতুন করে একটা বন্ধন তৈরি হবে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে এটা বলো, এটা হয়ে যাবে NH2, এটা হয়ে যাবে কি NH2। আচ্ছা এবার আমাকে বলো তো এখানে নাইট্রোজেনের হাত কয়টা হয়ে গেছে, দেখো নাইট্রোজেনের হাত কয়টা হয়ে গেছে, চারটা না, দুই হাত কার্বনের সাথে আর বাকি দুই হাত দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে। কিন্তু নাইট্রোজেন সর্বোচ্চ কয় হাতে থাকতে পারে বলো, তিন হাতে। হাত সংখ্যা বেড়ে গেলে বা হাত সংখ্যা কমে গেলে কি চার্জের সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে দেখো এখন নাইট্রোজেন আছে হচ্ছে কয় হাতে, চার হাতে। মনে রাখবা নাইট্রোজেন যদি চার হাতে থাকে তাহলে নাইট্রোজেন পরমাণুতে আসবে ধনাত্মক চার্জ, নাইট্রোজেনে চলে আসবে একটা পজিটিভ চার্জ। ঠিক আছে, পজিটিভ চার্জ। এই হলো আমাদের সিচুয়েশন। ঠিক আছে, একে ফেললাম আমরা। আচ্ছা এরপরে আমরা কি করব, আগের দিনের মতোই দেখো, আগের দিনের মতোই দেখো এই মাইনাসে কয়টা ইলেকট্রন বলো, মাইনাস মানে কি বলছিলাম কয়টা ইলেকট্রন, মাইনাস মানে হচ্ছে দুইটা ইলেকট্রন, মাইনাস মানে দুইটা ইলেকট্রন, মাইনাস মানে দুইটা ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা তাহলে আগের দিনের মতো আমরা কি করব, এই মাইনাসের দুইটা ইলেকট্রন, দেখো এই মাইনাসের দুইটা ইলেকট্রন আমরা এইখানে প্রবেশ করাবো। ঠিক আছে, এইখানে প্রবেশ করাবো, এই মাইনাসের দুটো ইলেকট্রন আমরা এইখানে প্রবেশ করাবো, আর এই পাই বন্ধনের দুটো ইলেকট্রন কি আমরা এইখানে উঠাবো। ঠিক আছে, একই রকম এখানে উঠাবো। তাহলে একদিনের মতো দুইটা ঢুকাবো দুইটা উঠাবো, সেম দুইটা ঢুকাবো দুইটা উঠাবো। তাহলে মাইনাস মানে দুটো ইলেকট্রন, তাহলে মাইনাসের দুইটা আমরা এখানে ঢুকাই দিলাম, আর এই পাই বন্ধনের দুটো ইলেকট্রনকে আমরা এই কার্বনের মাথায় তুলে দিলাম। চলো এটা করার ফলে কি হয় দেখি। ঠিক আছে, বসো বসো, আসো সামনে চলো, সমস্যা নেই। আরে ইগনাস কত সুন্দর একটা সিট। আলো এটা সরা গেছে, আরে মরে গেছে। আমি ঠিক করে দিতেছি, কোনো সমস্যা নাই, ঠিক করে দিচ্ছি শেষ। আচ্ছা তাহলে এবার দেখো কি বললাম, কি অবস্থা গেছে বলছো, বলছো ভাই আসতে পরামর্শ কষ্ট হয়েছে। দেখো এই দুটো ইলেকট্রন আমরা এখানে ঢুকাবো, এই দুটো আমরা এখানে উঠাবো। চলো দেখি কি হয়। এই ক্লাস কিন্তু সব ইউটিউবে আপলোড দেওয়া আছে, যদি কোনো মিস যায় করে নিও। আচ্ছা দেখো এই এই উপরে কোনো পরিবর্তন নাই, উপরে কিন্তু আমরা কোনো পরিবর্তন করি নাই। দেখো উপরে সবকিছু ঠিকঠাক, উপরে সবকিছু ঠিকঠাক। ওকে আচ্ছা বলো, যদি দুইটা ইলেকট্রন আমরা এখানে প্রবেশ করাই তাহলে কি এখানে দুইটা ইলেকট্রন মিলে কি তৈরি হবে, একটা বন্ধন তৈরি হবে। দুইটা ইলেকট্রন উঠাইলে একটা মাইনাস আসবে, আর দুইটা ইলেকট্রন ঢুকাইলে কি একটা বন্ধন তৈরি হবে, হইলো বন্ধন তৈরি হলো। ওকে আর এই দুইটা ইলেকট্রন যদি এখানে উঠায় দিই তাহলে কি এখানে একটা মাইনাস আসবে, যার মাথায় তুলবো তার মাথায় কি মাইনাস আসবে। আর এই পাই বন্ধনটা দেখো আমরা চেঞ্জ করি না, এটা যেমন আছে তেমনই থাকে। ঠিক আছে, যেমন আছে তেমনই থাকে। আচ্ছা ওকে এটা হলো করে দিই এটা। ওকে এরপরে লক্ষ্য করো, এরপরে আগের মতো এই মাইনাসের দুইটা আমরা এখানে ঢুকাবো। দেখো এই মাইনাসের দুইটা আমরা এখানে ঢুকাবো, আর এই পাই বন্ধনের দুইটা ইলেকট্রনকে আমরা কি এখানে তুলে দিব। একই কাজ বারবার করতেছি, রিপিট করতেছি। তাহলে এবার দেখো
উপরে কোনো পরিবর্তন নাই, উপরে সবকিছু ঠিকঠাক আছে। ওকে, এই পাই বন্ধন ঠিকঠাক আছে, এটাকে আমরা হাত দেই নাই। ওকে, দেখো এই মাইনাসের এই দুটো ইলেকট্রন যদি এখানে ঢুকায়, এখানে কি তৈরি হবে? একটা বন্ধন তৈরি হবে না? একটা বন্ধন তৈরি হবে। আর দুইটা ইলেকট্রন উঠাইলে এখানে একটা কি আসবে? মাইনাস। ঠিক আছে, মাইনাস। ওকে, আচ্ছা, এরপরে ফাইনালি আমরা কি করব? এই মাইনাসের দুইটা ইলেকট্রন আমরা এখানে তুলে দিব, এখানে ঢুকাই দিব, এখানে ঢুকাই দিব, আর এই পাই বন্ধনের দুইটা ইলেকট্রন আবার আগের জায়গায় তুলে দিব। ঠিক আছে, তাহলে আমাদের সবকিছু আবার আগের জায়গায় চলে আসবে। তাহলে দেখো কি হবে ব্যাপারটা। তাহলে দেখো এই পাই বন্ধন ঠিক থাকবে, এই পাই বন্ধন ঠিক থাকবে। আচ্ছা, দুইটা ইলেকট্রন যদি ঢুকায় তাহলে কি এখানে একটা পাই বন্ধন আসবে। ঠিক আছে, আর দেখো যদি দুইটা ইলেকট্রন আমি এখান থেকে তুলে দিই তাহলে কি বন্ধনটা আর থাকবে? তখন তো আর বন্ধনটা থাকবে না, বন্ধন তখন একটা হয়ে যাবে। দেখো এটা হয়ে যাবে NH2 OH। নাইট্রোজেন তার লোন পেয়ার ফেরত পেয়ে যাবে আবার। ঠিক আছে, সবকিছু আবার একদম নরমাল অবস্থায় চলে আসছে। কি চেঞ্জ হয়েছে বলো? চেঞ্জ কিছু চেঞ্জ হয় নাই? হয়েছে তো, এই যে চিকেন লন পেঁয়াজ ছিল। অবশ্যই চেঞ্জ হয়েছে, কিন্তু ভালো করে লক্ষ্য করো প্রথম স্ট্রাকচার আর ফাইনাল স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি। দেখো সব ডাবল বন্ড জায়গা চেঞ্জ করে ফেলছে। এইখানে যে জায়গায় ডাবল বন্ডগুলো ছিল ওখানে কিন্তু একই জায়গায় ডাবল বন্ডগুলো নাই, ডাবল বন্ডগুলো জায়গা সুইচ করে ফেলছে। এই ডাবল বন্ড জায়গা সুইচ করার মিনিংটা কি বলো তো? ইলেকট্রনের সঞ্চরণশীলতা, মানে ইলেকট্রন বলয়ের অভ্যন্তরে কি প্রতিনিয়ত ঘুরছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এক পরমাণু থেকে সে আরেক পরমাণুতে যাচ্ছে, এক পরমাণুর অরবিটাল থেকে সে আরেক পরমাণুর অরবিটালে কন্টিনিউয়াসলি মুভ করতেছে। ঠিক আছে, এইটাই তো ইলেকট্রনের সঞ্চরণশীলতা। এটা কি আমরা টেকনিক্যাল নাম কি দিলাম? টেকনিক্যাল টার্মটা কি? রেজোন্যান্স। টেকনিক্যাল টার্ম। ঠিক আছে, ওকে। এই পরীক্ষার খাতায় আমি যদি সুন্দর করে পাঁচটা স্ট্রাকচার লিখতে পারি, হ্যাঁ এখানে আরো কিছু বর্ণনা আছে, পরীক্ষায় কোশ্চেন কিভাবে আসবে এটা এখনো পড়াইনি, বাট আগে তুমি এগুলো স্ট্রাকচার আগে শিখো। ঠিক আছে, তারপরে কোশ্চেন কিভাবে এক্সামে আসবে এটা ডিসকাস করবি পরে। এরকম স্ট্রাকচার যদি চেঞ্জ হয়ে যায়, যৌগ চেঞ্জ হয়ে যাবে। যৌগ চেঞ্জ হয়ে যাবে বলতে? অবশ্যই। ধরুন এটার নাম তো একটা অ্যানিলিন। হ্যাঁ অবশ্যই। এখন যে নতুন যেটা আছে কি সেম থাকবে না চেঞ্জ হবে? অবশ্যই যৌগ তো ওইটাই আছে, যৌগ সেম থাকে, যৌগ চেঞ্জ হবে। তাহলে বলো এবার মজার হচ্ছে এগুলার কোনোটাই প্রকৃতিতে এক্সিস্ট করে না, তাহলে নেচারে থাকে কোনটা? নেচারে কি থাকে? নেচারে গোল্লা থাকে মাঝখানে। নেচারে থাকে কি বলো? নেচারে থাকে গোল্লা। ঠিক আছে, তো তুমি কিন্তু খাতায় যখন বিক্রিয়া টিক্রিয়া লিখো, ধরো তুমি অ্যানিলিনের কোনো রিঅ্যাকশন যখন তুমি লিখবা তখন তুমি কিভাবে লিখবা? ভিতরে গোল্লা দিয়ে লিখবে, বুঝছো? ভিতরে গোল্লা দিয়ে লিখবা। এই হচ্ছে আমাদের অ্যানিলিনের অনুরণন কাঠামো বা রেজোনেটিং স্ট্রাকচার। ইয়েস, না পাঁচটা তুমি যদি সঠিকভাবে আঁকো পাঁচটা স্ট্রাকচারই হবে। ঠিক আছে, তাহলে কয়টা শিখলাম? দুইটা, ফেনল আর কি অ্যানিলিন। আগে দুটো আছে, একই রকম ছিল। এতদিন ধরে আচ্ছা, সো গেল ভাই, এটা পারবো। আচ্ছা, অ্যানিলিন গেল। অ্যানিলিনের পরে আমরা এখন শিখবো আমরা ক্লোরোবেনজিন। ভাইয়া অ্যানিলিন এই নামটা কি প্রথমটা নিচে লিখবো? হ্যাঁ, বলুন অ্যাকচুয়ালি এই যৌগটার নামই অ্যানিলিন। ঠিক আছে, তো এই জন্য বারবার লেখার কি দরকার? চিত্র অ্যানিলিন লিখলে হয়ে যায় না? নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান আসো। কি হচ্ছে না?
এ হলো এই যৌগটার নাম কি? এর নাম হচ্ছে ক্লোরোবেনজিন। অর্থাৎ মাতৃ যৌগটার নাম হচ্ছে বেনজিন। এখানে বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু একটি ক্লোরিন পরমাণু দিয়ে কি হয়েছে? প্রতিস্থাপিত হয়েছে। এই জন্য প্রতিস্থাপিত যৌগটার নাম কি? ক্লোরোবেনজিন। যেমন যদি এখানে ক্লোরিনের জায়গায় ব্রোমিন থাকতো, যৌগটার নাম হতো ব্রোমোবেনজিন। যদি ক্লোরিনের জায়গায় আয়োডিন থাকতো, যৌগটার নাম হতো আয়োডোবেনজিন। ঠিক আছে? যেখানে ক্লোরিন আছে নাম কি? ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন। এবার তোমরা তো এটা সবাই জানো ভাই, ক্লোরিন হচ্ছে একটা হ্যালোজেন। প্রতিটি হ্যালোজেন পরমাণুতে কয়টি মুক্তজোড় থাকে? 3টি। এই যে 3টা লোন পেয়ার আছে কিন্তু ক্লোরিনে, 3টা লোন পেয়ার আছে। ঠিক আছে? ওকে, এখন কি হবে দেখো নেক্সট, একদম আগের মতো হুবহু সেম। কি করব আমি? এখন দেখো 3টা লোন পেয়ারের মধ্যে, 3টা লোন পেয়ারের মধ্যে সবগুলা কি বললাম? কয়টা নিব? মাত্র একটা লোন পেয়ার, একটা নিব। এই যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারের দুইটা ইলেকট্রনকে আমরা এখানে ঢুকাই দিলাম, এখানে ঢুকাই দিলাম। ঠিক আছে? মানে কি কার্বন আর ক্লোরিনের মাঝখানে ঢুকাই দিলাম। আর এই পাই বন্ধনের দুটো ইলেকট্রনকে আমরা এই কার্বনের মাথায় তুলে দিলাম। ঠিক আছে? তুলে দিলাম। একই রকম না? একই রকম। দেখো কি হয়, এটা ফলাফল কি হয়। আচ্ছা দেখো, আমরা এই পাই বন্ধনের গায়ে হাত দিছি। ঠিক আছে? কোনো তাড়াহুড়ো নাই, তুমি ধীরে ধীরে, কোনো সমস্যা নেই। তুমি এক্সাম্পলে প্রচুর টাইম পাবা, প্যারা নাই। কিন্তু ভুল করা যাবে না, ভুল করা যাবে না। এখানে কিন্তু আরো যেখানে ভুল করলেই শূন্য পাবা, সাবধান। ঠিক আছে? একটা বন্ধন উল্টাপাল্টা হয়ে যাবে, নাম্বার দিবেন। এটা তো গণিতের মতো মার্কস, এখানে 4টা মার্কস। একটা ডাবল বন্ড দিলাম, এটা ঠিক আছে। এই ডাবল বন্ড ঠিক আছে, ওকে, অপরিবর্তিত। আচ্ছা, এরপর কি বলছিলাম দেখো, এই দুইটা ইলেকট্রন যদি এইখানে তুলি দেয়, নিয়ম কি ছিল? যার মাথায় তুলবো তার মাথায় কি? মাইনাস। তাহলে এখানে তো মাইনাস আছে, দিলাম। ঠিক আছে? আর দেখো দুইটা ইলেকট্রন যদি এখানে ঢুকে, তাহলে দুইটা ইলেকট্রন মিলে কি তৈরি হবে? একটা বন্ধন তৈরি হবে না? একটা বন্ধন তৈরি হবে। তাহলে একটা বন্ধন তো আগে থেকে আছে, নতুন করে কি আরেকটা বন্ধন তৈরি হবে। ঠিক আছে? আরেকটা বন্ধন তৈরি হবে। এখানে আছে ক্লোরিন। দেখো ক্লোরিনে কিন্তু দুইটা লোন পেয়ার এখনো কি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে না? এই দুটো আমরা ব্যবহার করি না, এটা নিয়ে আছে। এবার একটু বুঝার ব্যাপার আছে, বুঝার ব্যাপারটা কি? এবার তুমি একটু কাউন্ট করে দেখো যে ক্লোরিনের যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা আছে, একটু কাউন্ট করো। কয়টা? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে একটা আছে, কয়টা হলো? পাঁচটা, এখানে একটা আছে, কয়টা হলো? ছয়টা। ছয়টা আছে। কিন্তু ক্লোরিনের যোজ্যতা স্তরে নিরপেক্ষ অবস্থায় কয়টা থাকার কথা? 7টা থাকার কথা। কিন্তু আছে কয়টা? 6টা। একটা কম আছে না? এই জন্য ক্লোরিনে আসবে পজিটিভ চার্জ। এগুলো লিখতে হবে কি করব? কি চার্জ আসছে, প্লাস মাইনাস। অনেক বিষয় এই উপেক্ষা করে চলে যায়, বুঝছি? আচ্ছা, এরপরে কি করব দেখো, এরপরে আগের মতোই এই মাইনাসের দুটো ইলেকট্রন এইখানে প্রবেশ করাবো, আর এই পাই বন্ধনের দুটো ইলেকট্রন এখানে তুলে দিব। তাহলে দেখো উপরে কোনো চেঞ্জ নাই, এগুলো সবকিছু ঠিকঠাক থাকবে। এখানে প্লাস দিলাম। আচ্ছা, তাহলে দুইটা ইলেকট্রন মাইনাস মানে কত ইলেকট্রন? দুইটা। মাইনাস মানে দুইটা, দুইটা ইলেকট্রন ঢুকাইলে এখানে একটা বন্ধন তৈরি হবে। ওকে, এই পাই বন্ধন ঠিক রাখছি আমি, ঠিকঠাক আছে। আর এই দুটো ইলেকট্রন এখানে তুললে এবার মাইনাসটা এখানে আসবে, এই এখানে মাইনাস আসবে। আচ্ছা আসো, ওকে। এরপরে কি করব দেখো, এরপরে এই মাইনাসের দুটো ইলেকট্রন এখানে ঢুকাবো, আর এই পাই বন্ধনের দুটো ইলেকট্রন এখানে তুলে দিব।
উপরে সবকিছু আনচেঞ্জড, এখানে প্লাস, ওকে। এই পাই বন্ধন ঠিক আছে, তাহলে মাইনাসের দুটো যদি ভিতরে ঢুকায় তাহলে এখানে তোমার একটা বন্ধন তৈরি হবে, এই দুটো ইলেকট্রন তুলে দিছি তাহলে এখানে একটা মাইনাস আসবে। দুইটা ঢুকাবো, দুইটা ঢুকাইলে কি একটা বন্ধন তৈরি হবে, আর দুইটা উঠাইলে কি একটা মাইনাস আসবে। এবার ফাইনালি দেখো কি করব, এই মাইনাসের দুইটা এখানে প্রবেশ করাবো আর এই দুটো ইলেকট্রন আবার আগের জায়গায় দিয়ে দিব। এখানে পাই বন্ধন, এইখানে পাই বন্ধন ঠিক আছে, মাইনাসের দুইটা ঢুকাইলে এখানে পাই বন্ধন হয়ে যাবে, আর দুটো ইলেকট্রন তুলে দিলে সবকিছু আবার আগের মতো। আমাদের অবশ্যই থার্ড ব্র্যাকেট দিবা সব দুটো পাশে, কিন্তু এগুলো প্রকৃতিতে একটাও থাকে না। নেচারে কি থাকবে, নেচারে থাকবে কোনটা, নেচারে দেবে মাঝখানে গোল্লাটা কোষ করবো এই হচ্ছে আমাদের ক্লোরোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার। এই তিনটা যে শিখলাম আমরা, ফেনল, অ্যানিলিন, ক্লোর, সবগুলাই কিরকম না, তুমি যদি একটা পড়লে বাকি সবগুলাই পারো। এটা কেমন বুঝতে পারলাম, ঠিক আছে। ভাইয়া বিনোদন তাহলে পাইছি, পড়াচ্ছি কিন্তু না আসছে, ওর কথা বিনোদন পাইছি, আত্মতৃপ্তি কর। তুমি গেলে যে টেস্ট পেপারটা খুলবা, হ্যাঁ জীবন অধ্যায় যাবে মোবাইল 50 to 60% পেজে জীবন অধ্যায় এইগুলো ঢাল তুমি দেখবা, প্রত্যেকটা কোশ্চেন দিয়ে তুমি দেখবা। ভাইয়া থ্যাংক ইউ করার জন্য। তাহলে এটা গেল ক্লোরোবেনজিন কি আছে, ক্লোরোবেনজিনের পরে লাস্ট আমরা মানে এই নিয়মের আন্ডারে আমরা আরেকটা শিখব, লাস্ট আমরা সেটা কি দেখো, ডাবল বন্ড, এই দিকে ফোকাস করো, এবার আমরা এটা শিখব। এবার হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের বেনজিন রিং, বেনজিন রিং কি যুক্ত, একটা CH3 গ্রুপ যুক্ত, এটা মিথাইল মূলক যুক্ত। এটা তো পড়ানো হয়েছে ক্লাসে যে বেনজিনে যদি একটা মিথাইল মূলক যুক্ত থাকে যৌগটার নাম কি হয়, টলুইন। কি নাম যৌগটা, টলুইন, টলুইন। এইটা পরীক্ষায় অনেক বেশি আসে। আসো টলুইনের রেজোনেটিং স্ট্রাকচার দেখো, টলুইনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেনজিনের সাথে হচ্ছে যে কার্বন যুক্ত, বেনজিনের সাথে কার্বন যুক্ত, ওকে কার্বন যুক্ত, কিন্তু কার্বনে তো কোনো লোন পেয়ার নেই, আছে বাকি তিনটা সিচুয়েশনে দেখো, ফেনলে অক্সিজেনের লোন পেয়ার ছিল, অ্যানিলিনে নাইট্রোজেনের লোন পেয়ার ছিল, ক্লোরোবেনজিনে ক্লোরিনের লোন পেয়ার ছিল, ঠিক আছে, কিন্তু এইখানে কিন্তু কোনো লোন পেয়ার আমরা দেখতে পাচ্ছি না, কারণ তো অলরেডি চার হাতে আছে, তার তো সবগুলো হাতই ফিটা। এখানে একটা পিকুলিয়ার জিনিস ঘটে, সেটা হচ্ছে এখানে যেটা হয়, এই কার্বন আর হাইড্রোজেনের মাঝখানে এটা কি বন্ধন, এটা একটা একক বন্ধন না, একক বন্ধন, একক বন্ধনের অপর নাম কি, সিগমা বন্ধন। তো এখানে যেটা ঘটে, এই সিগমা বন্ধনের ইলেকট্রনই আসলে তোমার রেজোনেন্সে অংশগ্রহণ করে, যেটা আসলে কোনো স্বাভাবিক ঘটনা না। আমরা অলরেডি রেজোনেন্সে বলছি যে রেজোনেন্সে দুই ধরনের ইলেকট্রন অংশগ্রহণ করে, এক হচ্ছে পাই বন্ধনে থাকা ইলেকট্রন বা পাই ইলেকট্রন, আরেকটা হচ্ছে আমাদের কি মুক্তজোড় ইলেকট্রন। কিন্তু এইখানে একটু পিকুলিয়ার ঘটনা ঘটবে, সেটা হচ্ছে যে এই কার্বন আর হাইড্রোজেনের মাঝখানে থাকা যে দুইটা ইলেকট্রন আছে, মানে যে সিগমা বন্ধনের যে দুইটা ইলেকট্রন, তারা এবার কি করবে, রেজোনেন্সে পার্টিসিপেট করবে।
বন্ধনের ইলেকট্রন যদি কোনো কারণে রেজোনেন্সে অংশগ্রহণ করে, অর্গানিক কেমিস্ট্রিতে একটা নাম আছে, এই পুরো ঘটনাটাকে বলা হয় তোমার হাইপার কনজুগেশন। শব্দটাকে বলা হয় একটু কমপ্লেক্স ওয়ার্ড, ঠিক আছে? সেটা তোমার আপাতত মনে না রাখলেও চলবে। মানে যদি এটা হচ্ছে খুবই মানে সবসময় এটা ঘটে না, স্পেসিফিক সিনারিওতে এরকম ঘটনা ঘটতে পারে যে সিগমা বন্ধনের ইলেকট্রনিক রেজোনেন্সে অংশগ্রহণ করছে। তো সিগমা বন্ধনের জন্য বেসিক্যালি কোন ইফেক্ট অ্যাপ্লাই হবে? আবেশীয় প্রভাব। এটা আমরা পড়ছি। তাহলে এখন কি হবে দেখেন, এই কার্বন আর হাইড্রোজেনের মাঝখানে যে দুই ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রনকে আমরা এখানে প্রবেশ করাবো আর এই দুইটা ইলেকট্রনকে আমরা এখানে তুলে দিব। বুঝছো? এইটাই হবে। আর বাকি যা যা আছে সব কি হাইড্রোজেন তার জায়গায় থাকবে। আসলে কি হবে দেখো, দেখো কি হবে। তাহলে বলো, দুইটা ইলেকট্রন ঢুকাইলে কি একটা বন্ধন তৈরি হবে। তাহলে এখানে তোমার একটা বন্ধন আগে থেকে আছে, আরেকটা বন্ধন তৈরি হবে কার্বন, একটা হাইড্রোজেন আছে, আরেকটা হাইড্রোজেন আছে। দেখো তো কার্বনের হাত এখনো কয়টা? এই কার্বনের হাত এসো, দেখো কার্বনের হাত এখনো কয়টা? চারটাই। তাহলে যেহেতু কার্বন চার হাতই আছে, এইজন্য কার্বনে কোনো চার্জ আসবে না, কারণ চার হাতই আছে। ওকে, কিন্তু লক্ষ্য করো এখানে কি আছে, হাইড্রোজেন কি তার ইলেকট্রনটা হারায় ফেললো না? কারণ তার ইলেকট্রনটাই তো আসলে ভিতরে ঢুকে গেছে। তাহলে হাইড্রোজেন কিন্তু তার ইলেকট্রন লুজ করে ফেলছে কিছু সময়ের জন্য। তাহলে হাইড্রোজেন পরমাণুটা এখন কি অবস্থায় আছে বলো? H+ অবস্থায় আছে না? ঠিক আছে, আচ্ছা। আর এই পাই বন্ধন ঠিক আছে, এই পাই বন্ধন ঠিক আছে, আর এই দুটো ইলেকট্রন এখানে তুললে এখানে কি আসবে? কি আসবে? মাইনাস। আচ্ছা, হয়ে গেছে। এরপরে কি করব, এই মাইনাসের দুইটা প্রবেশ করাবো এখানে, এই দুটো এখানে তুলবে, বাকি সব কিছু আগের মতই। বাকিটা তোমরা পারবে। কি হবে বলো, এখানে একটা ডাবল বন্ড আসবে, এখানে মাইনাস আসবে। পরেরটাতে কি হবে, এই মাইনাসের দুটো এখানে প্রবেশ করবে আর এই দুটো এখানে উঠবে। এখানে তোমার বন্ধন আসবে, এখানে বন্ধন আসবে, এখানে মাইনাস আসবে। এবার এখানে H+, ফাইনালি মাইনাসের দুটো এখানে প্রবেশ করাও আর এই দুটো এখানে তুলে দাও। এখানে পাই বন্ধন, এখানে পাই বন্ধন, এখানে পাই বন্ধন, এবার সবকিছু আগে করতে হবে। আমাদের টলুইনের রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে? ফেনল, এনিলিন, ক্লোরোবেনজিন, এই চারটা একই রকম, ঠিক আছে? এই চারটা একই রকম। সিটা যে H কে নিবে এটা কিভাবে হবে? সিটা যে কার্বনটা যে H কে হাইড্রোজেন কে নিবে এটা কিভাবে হবে? তোমরা বলছো এটা তো ওইভাবে তোমার বোঝার উপায় নেই। এগুলো তো হচ্ছে যে এগুলোর কোনো এক্সিস্টেন্স অ্যাকচুয়ালি নাই। আমরা এটা হচ্ছে আমরা কিভাবে ইলেকট্রন ঘুরতেছে, মানে বেঞ্জিন রিংয়ের ভিতরে এটা বোঝানোর জন্য আমরা এভাবে লিখি জিনিসগুলো। হাইড্রোজেন হচ্ছে
সে ওয়েট করবে ইলেকট্রন আবার ঘুরে তার জায়গায় আসবে মুক্ত হলে চলে যাবে কোনটা হাইড্রোজেনটা না সে চলে যাবে না সে থাকবে মানে সে তো হচ্ছে ক্লোরিন তো একটা যৌগ একটা তরল পদার্থ ওখানে তোমার H+ থাকবে সে একবার ইলেকট্রন দিবে সে ওয়েট করবে ইলেকট্রনটা ঘুরে আবার তার জায়গায় ফেরত আসবে ইলেকট্রন যাতে করে সে আবার কি ইলেকট্রন ঘাটতি থেকে মুক্ত হতে পারে আর এটা অনেক তাড়াতাড়ি হয় বিক্রিয়া এগুলো অনেক ফাস্ট ঘটে ব্যাপারটা এমন না যে ইলেকট্রন 3-4 ঘন্টা লাগায় করতে এরকমটা না এগুলো অনেক ন্যানো সেকেন্ডে ঘটে জিনিসগুলো ঠিক আছে আচ্ছা অল দ্য টাইম ইলেকট্রন ও আল্লাহ আমি প্রকৃতি থেকে মাঝখানে এই বললাম একশো মেয়ের একই বস্তু দিয়ে হ্যাঁ উচ্চ চূড়ান্ত উচ্চ মাঝখানে গোল্লাটা প্রকৃতিতে থাকে মাঝখানে গোল্লাটা প্রকৃতিতে ও আচ্ছা থাকে তাহলে নেচারে কোনটা থাকে মাঝখানে কোষ অবস্থা এই গোলা কিছু না ভাই রেজোনেন্সে না পাই বলতো না হ্যাঁ কিন্তু অনেক সময় কিছু স্পেশাল সিনারিওতে সবসময় না স্পেশাল সিনারিওতে সিগমা মডেল ইলেকট্রন কি রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে কারণ এটা যদি হয় তাহলে রেজোনেন্সের উদ্দেশ্য কি তোমার স্ট্রাকচারটাকে একটু অতিরিক্ত স্থিতিশীলতা প্রদান করা রেজোনেন্স হলে স্ট্রাকচার অনেক বেশি স্টেবল হবে যদি সিগমা মডেলের ইলেকট্রন রেজোনেন্সে অংশগ্রহণ করিয়ে স্ট্রাকচারকে অনেক বেশি স্থিতিশীলতা দেওয়া যায় তাহলে ঠিক আছে তাহলে আমি সিগমা মডেলের ইলেকট্রনকে রেজোনেন্সে পার্টিসিপেট করার সমস্যা তো নেই কারণ স্ট্রাকচারের দরকার স্টেবিলিটি সেটা যে কোনো একভাবে আসলেই হচ্ছে আচ্ছা ক্লিয়ার এটা এবার শোনো এবার এখন আসল কথাবার্তা বলবো ইম্পর্টেন্ট কথাবার্তা বলবো এখন তুমি স্ট্রাকচার আঁকা শিখছো না ঠিক আছে এগুলো আমরা সবাই আলাদা আলাদা আঁকা দিতে পারবো সমস্যা নেই। মাত্র 5টা শিখবো এবার এগুলো শিখে অ্যাকচুয়ালি আমার লাভ কি প্রশ্ন হচ্ছে এটা। এখন আমরা অ্যাকচুয়াল কিভাবে পরীক্ষায় কোশ্চেন আসবে সেটার দিকে যাচ্ছি তুমি একটা কাজ করি আমি এই 4টা স্ট্রাকচার পাশাপাশি লিখি দেখো। সবার প্রথমে প্যানল এরপরে হচ্ছে কি বলো এনিলিং এরপরে কি বলো এরপরে হচ্ছে ক্লোরোবেনজিন এরপরে হচ্ছে এবার তুমি একটু এই 4টা যোগের রেজোনেটিভ স্ট্রাকচারগুলো মনোযোগ দিয়ে অবজার্ভ করো সবগুলো স্ট্রাকচারই দেখো সবগুলো স্ট্রাকচারের মাঝখানের 3টা স্ট্রাকচার একটু তুমি ফোকাস করো মাঝখানের কতটা সেটা দেখা দরকার নেই তুমি মাঝখানের 3টা স্ট্রাকচার একটু অবজার্ভ করে দেখো মাইনাসগুলো কই কই আছে একই জায়গায় সবগুলো দেখো একটা মাইনাস এইখানে আছে একটা মাইনাস এইখানে আরেকটা মাইনাস এইখানে ঠিক আছে না সবগুলো কিন্তু সেম মাইনাস 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 কেন সেম মাইনাস 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 একই জায়গায় মাইনাসগুলো আছে মাইনাস 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 সবগুলো যোগের দেখো সবগুলো যোগের মাইনাসগুলো কোথায় এইখানে একটা মাইনাস দেখতে পাচ্ছি এইখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস এখানে 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 এটা বুঝে ফেললাম সবগুলা যোগের কোথায় কোথায় নেগেটিভ চার্জগুলো আছে ওকে আচ্ছা ওকে এবার কিছু পয়েন্ট লিখো দেখো এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো কি একটা হলো OH একটা হলো NH2 একটা হলো Cl একটা হচ্ছে কি CS3 আচ্ছা এখানে আমি লিখতে পাচ্ছি এভাবে OH NH2 Cl CS3 এরা সবাই কি করছে বলো
এরা সবাই লোন পেয়ার, যদিও CH3 টা হচ্ছে লোন পেয়ার না, তারপর লোন পেয়ার লিখতেছি। লোন পেয়ার ইলেকট্রন বেনজিন বলয়ে ঠেলে দিচ্ছে, বেনজিন বলয়ে ঠেলে দিচ্ছে না। পয়েন্ট একটা জিনিসগুলো লিখো, তাহলে বুঝতে সুবিধা হবে। সবাই কি কাজটা করতেছে না? বেনজিনের ভিতরে তারা ইলেকট্রন ঢুকাচ্ছে না, এবং ইলেকট্রনগুলো বেনজিন বলয়ে ঘুরে আবার আগের জায়গায় কি ফেরত আসতেছে। আচ্ছা ঠিক আছে, এইবার তুমি একটু আমাদের একটু প্রথম দিকে একটু ক্লাসে আমরা একটু ফেরত যাই। প্রথম সেকেন্ড ক্লাসে এই যে চলো খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা দেখো। তবে কি বলছিলাম দেখো, যে বেনজিন বলয়ে যদি একটা গ্রুপ থাকে, ধরে কিনা আছে X, যেটা একটা গ্রুপ, এই X এর সাপেক্ষে এই অবস্থানগুলোর নাম কি দেখো, সবচেয়ে কাছের যে অবস্থান এই অবস্থান আর এই অবস্থানের নাম কি, এগুলোর এই অবস্থানগুলোর নাম কি ছিল? এইটা অর্থ ছিল, ঠিক আছে, যেগুলো হচ্ছে কাছে। এইটা এই পাশ থেকে সবচেয়ে কাছে, এইটা কি এই পাশ থেকে সবচেয়ে কাছে, তাহলে এই কাছের অবস্থানগুলোর নাম কি ছিল? অর্থ। আর এই কার্বনটা সবচেয়ে দূরে অবস্থিত, এই সবচেয়ে দূরে অবস্থিত কার্বনটার পজিশনের নাম কি? প্যারা। আর অর্থ আর প্যারার মাঝখানে যে অবস্থানটা থাকে, যে কার্বনটা থাকে, এটাকে কি বলে? মেটা। ঠিক আছে, তাহলে সবচেয়ে কাছের গুলো কি? অর্থ। সবচেয়ে দূরেরটা কি? প্যারা। আর মাঝখানের গুলো কি ছিল? মেটা। এবার দেখো তো, এই কিছুক্ষণ আগে তুমি যে স্ট্রাকচারগুলো লিখলাম, মাইনাস গুলো কই কই ছিল? একটা মাইনাস এইখানে ছিল, দেখো একটা মাইনাস এইখানে ছিল, আরেকটা মাইনাস এইখানে ছিল, আরেকটা মাইনাস এখানে ছিল না? ভালো করে দেখো, মনোযোগ দিয়ে দেখো। একটা মাইনাস এইখানে আছে, একটা মাইনাস এইখানে আছে, আরেকটা মাইনাস এখানে আছে। তাহলে কি পাচ্ছি আমরা এখানে? আমরা যেটা পাচ্ছি, এই বেনজিন রিং এর সাথে এই X যে গ্রুপটা, এটা যুক্ত থাকার কারণে কি পাচ্ছি আমরা? অর্থ প্যারা অবস্থানগুলিতে কি পাচ্ছি? অর্থ প্যারা অবস্থানগুলিতে আমরা কি পাচ্ছি? নেগেটিভ পাচ্ছি। ঠিক আছে না? এর মানে হলো অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। অর্থ প্যারা অবস্থানে কি ইলেকট্রন ঘনত্ব কি বৃদ্ধি পাচ্ছে। তুমি ব্যাখ্যাটা কি লিখতে পারো এখানে? লিখতে পারো পরের পয়েন্ট আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি, দেখো আমি লিখতে পারি ফলে, ফলে লিখো, ফলে ফলে অর্থ হাইফেন দিয়ে লিখবা। ঠিক আছে, অর্থ হাইফেন দিয়ে লিখবা, প্যারা অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। এবার একটা জিনিস বুঝো তুমি, বেনজিন বলয়ের তিনটা জায়গায় যদি এখন মাইনাস আসে, তার মানে কি বলতো? বেনজিন রিং এখন প্রচুর পরিমাণে কি আছে? নেগেটিভ চার্জ আছে কিনা? চার্জ মানে আনস্টেবল অবস্থা, চার্জ মানে কি আনস্টেবল অবস্থা। ফলে বেনজিন বলয় কি চাইবে? তাড়াতাড়ি এই ঋণাত্মক চার্জ থেকে কি মুক্তি পাইতে। তার মানে সে খুব দ্রুত গতিতে বিক্রিয়াতে কি করবে? অংশগ্রহণ করবে, যাতে করে সে এই ঋণাত্মক চার্জ থেকে কি পায়? মুক্তি পায়। তার মানে যত তাড়াতাড়ি বেনজিন রিংটা বিক্রিয়াতে অংশগ্রহণ করবে, তার মানে কি বেনজিন বলয় কি পাচ্ছে? সক্রিয়তা কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে না? বিক্রিয়া তাড়াতাড়ি অংশগ্রহণ করা মানে কি তার সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি? এবং এবং বেনজিন বলয়ে সক্রিয়তা
বেনজিন বলয় সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, বৃদ্ধি পাচ্ছে। তিনটা পয়েন্ট শুধু আমরা জিনিসটা লিখলাম। প্রথমটা কি, এই চারটা গ্রুপের সবাই বেনজিন বলয়ে ইলেকট্রন জোড় ঠেলে দিচ্ছে। কি ইলেকট্রন জোড়? লোন পেয়ার বেসিক্যালি। ফলে কি এই অর্থপারা অবস্থানগুলোতে কি ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে এবং বেনজিন বলয়ের সক্রিয়তা কি বৃদ্ধি পাচ্ছে। বিকজ বেনজিন বলয় এখন চাইবে তাড়াতাড়ি নেগেটিভ থেকে মুক্তি পাইতে, এই জন্য সে তাড়াতাড়ি বিক্রিয়াতে কি করবে? অংশগ্রহণ করবে। আচ্ছা, তুমি কমপ্লেক্স চিন্তা করা বন্ধ করো। ঠিক আছে, ওর পয়েন্টটা অবশ্যই ভ্যালিড, তোমার কথাটা ঠিক আছে। বিষয় হচ্ছে যে মাইনাস চার্জটা কিন্তু যেটা হচ্ছে যে তোমার এই যে নেগেটিভ চার্জ কিন্তু এখানে তোমার পুরো বলয়ের মধ্যে ডিস্ট্রিবিউট আছে। ইলেকট্রন তো এখানে স্থির নেই, ইলেকট্রন কন্টিনিউয়াসলি বলয়ের মধ্যে ঘুরতেছে। ইলেকট্রন যদি চার্জ একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই কনসেন্ট্রেটেড থাকে তাহলে চার্জের ঘনত্ব ওই জায়গায় কি অনেক বেশি হয়। বাট ইলেকট্রনগুলো যদি ডিলোকালাইজ থাকে, সে যদি বলয়ের মধ্যে পুরোপুরি ঘুরে, পুরো বলয়ের মধ্যে যদি ইলেকট্রনগুলো ডিস্ট্রিবিউটেড থাকে, মানে এক জায়গার মধ্যে সব ইলেকট্রন নেই, পুরো বলয়ের মধ্যে ইলেকট্রনগুলো ডিস্ট্রিবিউটেড, তখন কি ওভারঅল স্ট্রাকচার স্টেবিলিটি একটু বেড়ে যায়, কারণ চার্জগুলো তখন একটা নির্দিষ্ট পয়েন্টে কি নাই, কনসেন্ট্রেটেড নাই, পুরো বলয়ের মধ্যে আছে। আচ্ছা, এবার দেখো তাহলে সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, এটা একটু বোঝা কারণ দেখো, মনে করো এই জায়গায় মাইনাস, এই জায়গায় মাইনাস, বেনজিন বলয় তো চাইবে তাড়াতাড়ি এই মাইনাস থেকে কি পাইতে? মুক্তি পাইতে। অর্থাৎ এই মাইনাসের জায়গায় যদি নতুন কোনো গ্রুপ এসে যুক্ত হয় তাহলে কি মাইনাসটা চলে যাবে, ফলে নতুন একটা যৌগ সে কি তৈরি করতে পারবে এবং স্থিতিশীলতা অর্জন করতে পারবে। এই জন্যই বলা হচ্ছে বেনজিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এবার আসো, এই যে ইলেকট্রন জোড়গুলা বেনজিন বলয়ে ঢুকতেছে, এই প্রভাবটার একটা নাম আছে, তোমার এটাকে তোমার বলা হয়, লিখো, ধনাত্মক মেসোমারিক প্রভাব। এটাকে বলা হয় কি? ধনাত্মক মেসোমারিক প্রভাব। ধনাত্মক মেসোমারিক প্রভাব। তাইলে দেখো, আমরা পড়ছি না সিগমা বন্ধনের ইলেকট্রনের জন্য প্রভাবটার নাম কি ছিল? আবেশীয় প্রভাব। সিগমা বন্ধনের ইলেকট্রনের জন্য প্রভাবের নাম কি ছিল? আবেশীয় প্রভাব। আর লোন পেয়ার আর পাই ইলেকট্রনের জন্য যে ইফেক্ট, বা লোন পেয়ার যদি বেনজিন বলয়ে ঢুকে তখন এই ইফেক্টের নাম কি? ধনাত্মক মেসোমারিক প্রভাব। এই হচ্ছে পার্থক্য। সিম্পল জিনিস, সিগমা বন্ধনের ইলেকট্রন হলে আবেশীয় প্রভাব, লোন পেয়ার বেনজিন বলয়ে ঢুকলে সেটা কি? ধনাত্মক মেসোমারিক প্রভাব। ঠিক আছে, এটা নামটাকে প্রকাশ করা হয় প্লাস এম দিয়ে। কি দিয়ে? আগে যখন আমরা প্লাস আই করছি, মাইনাস এ করছি, আমরা কি হবে? প্লাস এম। ঠিক আছে, প্লাস এম। তাহলে চারটা পয়েন্ট আমাদের হইল। কোনটা? ঋণাত্মক মেসোমারিক প্রভাব। এটা এখনো পড়াই নাই তো, বলুন না, আরো অনেক বাকি আছে, এটা তো আমরা পরে ডিসকাস করব। তাহলে দেখো, আরেকটা পয়েন্ট আমাদের বাকি আছে, সেটা কি? আচ্ছা, সেটা কি? দেখো, তোমাদের কি ইলেকট্রোফাইল পড়ানো হয়েছিল, মনে আছে? ইলেকট্রোফাইল পড়ানো হয়েছিল। তো করে যাও। ইয়া করে না, কার্সরতে করে মারিক প্রভাব। এই দেখো, তোমাদের যেটা পড়ানো হয়েছিল না ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল আমরা কাকে বলতাম? যে ইলেকট্রনকে ভালোবাসে তাকে আমরা কি বলতাম? ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রনকে কে ভালোবাসবে? যে নিজে পজিটিভ। ঠিক আছে, তাহলে ইলেকট্রোফাইলগুলা কোথায় আক্রমণ করবে? যে জায়গায় মাইনাস আছে, মাথা কাটো। ইলেকট্রোফাইল নিজে তো পজিটিভ, ইলেকট্রোফাইলগুলা নিজে পজিটিভ, তাহলে ইলেকট্রোফাইলগুলো যদি নিজে পজিটিভ, তারা এমন জায়গায় আক্রমণ করবে যে জায়গায় মাইনাস বেশি আছে না। তাহলে এই যে আমরা বেনজিন বলয়ের স্ট্রাকচারটা দেখলাম, যে বলো অর্থ প্যারা অবস্থানগুলোতে কি আছে? মাইনাস আছে।
তাহলে কোনো ইলেকট্রোফাইল যদি এখানে আসে, সে যদি দেখে আচ্ছা এখানে অর্থোপেরা অবস্থানগুলোতে মাইনাস, যাই ওখানে যে অ্যাটাক করি, এবার ওই মাইনাসের জায়গাগুলোতে আমি যে কি করি, অ্যাটাক করি। তাহলে ইলেকট্রোফাইলগুলো কি করবে, সেটি ইলেকট্রন খুঁজবে, যেখানে ইলেকট্রন পাবে সেখানেই অ্যাটাক। তাহলে ইলেকট্রোফাইলগুলো যখন দেখবে ও আচ্ছা আচ্ছা এখানে তো অর্থোপেরা অবস্থানে কি বেশি, ইলেকট্রন ঘনত্ব বেশি, তাহলে একটা কাজ করি, আমি অর্থোপেরা অবস্থানে যে আক্রমণ করি, আক্রমণ করে নতুন একটা যৌগ তৈরি করি, ঠিক আছে না? তার মানে ইলেকট্রোফাইলগুলো এবার কোথায় কোথায় অ্যাটাক করবে, কিছু ইলেকট্রোফাইল অর্থ অবস্থানে গিয়ে অ্যাটাক করবে, আর কিছু ইলেকট্রোফাইল কি প্যারা অবস্থানে গিয়ে আক্রমণগুলো করবে। কিভাবে করবে না করবে এগুলোর মেকানিজম আমরা পরে শিখবো, বাট এটা বেসিকটা তো বুঝছো যে ইলেকট্রোফাইলগুলো এখন এখানে অ্যাটাক করতে পারবে। লাস্ট পয়েন্ট আমরা যেটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে ইলেকট্রোফাইল। লিখো ইলেকট্রোফাইল, 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 ইলেকট্রোফাইল অর্থ প্যারা অবস্থানে অ্যাটাক করবে বা আক্রমণ করবে। আক্রমণ আক্রমণ আক্রমণ, ঠিক আছে? ওকে, এই হলো আমাদের কয়টা পয়েন্ট, 5টা পয়েন্ট। বইতে এগুলা একদম বিশাল বর্ণনা করে লেখা আছে, ইলেকট্রোফাইলটা লিখতে দিতে বুঝছি আশা করি, ইজি জিনিস, ঠিক আছে? এটা এক্সাম আসবে। এই মাইনাসটা না বলতে একটা বড় জায়গাতে চলে যাবে মাইনাস নেগেটিভ চার্জের ডেনসিটি তো অলওয়েজ ইলেকট্রন ঘুরলেও তো ওই অর্থোপেরা জায়গাগুলোতে নেগেটিভ বেশি থাকবে, তো যেখানে ইলেকট্রন বেশি ওই জায়গায় ইলেকট্রন অ্যাটাক করবে। হ্যাঁ, ম্যাটারতেও অ্যাটাক করবে, ওটা রেয়ার, ম্যাটার প্রোডাক্টের পরিমাণ কম থাকে, অর্থোপেরা প্রোডাক্ট বেশি আসে।